নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যদি বাজার দেখেন, বাজারে একটা বড় মুভ এসেছে। কি কারণে বড় মুভ বলছি? কারণ যদি বিগত কয়েকদিনের পারফরমেন্স দেখেন, দেখতে পাচ্ছেন একটা নিউট্রাল টাইপের ট্রেড করছিল, কিন্তু সেখান থেকে একটা নিচের দিকের যে রেঞ্জ সেটা খুলে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে আজকের দিনে নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল। তো এটাও বাজারে একটা বড় পতন এনেছে। তবে এটা পজিটিভ ব্যাপার, নিচের দিকে যে 24,450-এর সাপোর্ট লেভেল ছিল সেটাকে আজকে ভাঙলেও তার উপরে কিন্তু ক্লোজিং হয়েছিল। তো এটাই কিছুটা পজিটিভ ব্যাপার। আর শুধুমাত্র এই নিফটি নয়, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে সেন্সেক্স, এখানেও পতন এসেছে, প্রায় 0.5% কাছাকাছি পড়েছে। এবং এই নিফটি ব্যাংক এখানে 0.42% পতন দেখা গেছে। মানে প্রতিটা বড় বড় ইন্ডেক্স আজকের দিনে একটু খারাপ পারফরমেন্সই দেখিয়েছে। এরপরে বিভিন্ন ইন্ডেক্স গুলো দেখে নেবে। এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 0.5% ডাউন হয়েছে। নেক্সট ফিফটি এটা কম পড়া 0.15% পড়েছে। নিফটি ব্যাংক 0.42% ডাউন। তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.43% পড়া। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.20%। তারপরে 100, 200, 500 এই যে নিফটি গুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সবই কিছুটা কিছুটা পতন দেখতে পাওয়া গেছে। মিড ক্যাপ 50 একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। মিড ক্যাপ 100 এটাও ফ্ল্যাট কিন্তু লাল। আর এই স্মল ক্যাপে কিছুটা তেজি ছিল। স্মল ক্যাপ 100 0.22% বাড়া, আর এই স্মল ক্যাপ 50 এটা 0.11% বেড়েছে। তো মোটামুটি একটা মিক্স রিয়াকশন এই ইন্ডেক্স ওয়াইজ দেখতে পাওয়া গেছে। আর যদি ওভারঅল মার্কেট ব্রেকের কথা বলি, মার্কেট ব্রেক আজকে কিছুটা খারাপের দিকেই ছিল। যেখানে এনএসসি তে 3,478 খানা স্টক ট্রেড হয়েছে, সেখানে পড়ে গেছে এমন শেয়ারের সংখ্যা 1,865 খানা এবং বেড়েছে কতগুলো শেয়ার? 1,487 খানা শেয়ার বেড়েছে। মানে মোদ্দা কথা হলো, বাজারে আজকে বাড়া শেয়ারের তুলনায় এই কমা শেয়ারের সংখ্যা বেশিই ছিল। আর বিভিন্ন সেক্টর গুলো কেমন পারফর্ম করলো? নিফটি অটো 0.5% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.34% পড়েছে, এফএমসিজি পড়েছে 1.17%, আইটি কিছুটা ভালো পারফর্ম করেছে, 0.61% বেড়েছে, মিডিয়া 0.43% ডাউন, মেটাল 1% এর কাছাকাছি পড়া, ফার্মা বেড়েছে 1% এর কাছাকাছি, পিএসইউ ব্যাংক এটা একদম ফ্ল্যাট, প্রাইভেট ব্যাংক 0.56% ডাউন এবং এই নিফটি রিয়েলটি এটাও এই 1% এর কাছাকাছি পড়েছে। আর এই নিফটি ফিফটির কথাই যখন হচ্ছে, তো এই নিফটি ফিফটি এখানে রিব্যালেন্সিং হতে চলেছে। তো এই রিব্যালেন্সিং মানে কি? কিছু শেয়ার এই নিফটিতে এন্ট্রি নেয়। এই নিফটিতে তো টোটাল এই 50 খানা শেয়ার থাকতে পারে। তো কোন একটা শেয়ার এন্ট্রি নিচ্ছে মানে কোন একটা শেয়ার এক্সিটও নিচ্ছে। তো এরকম খবর সামনে আসছে, দেখতে পাচ্ছেন এই নিফটি থেকে উইপ্রো শেয়ারটা বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে কোনটাই নিফটিতে ঢুকবে? এই দেখতে পাচ্ছেন বিএসসি এটা ঢুকবে। তো এই সেপ্টেম্বর মাসে যে নিফটি ফিফটি রিব্যালেন্সিং হবে, সেখানে এই যে পরিবর্তনটা এটা দেখতে পাওয়া যাবে। তো শুধুমাত্র যে নিফটিতেই এমনটা হয় এরকমটা নয়, দেখতে পাচ্ছেন অন্যান্য যে ইন্ডাইসেস গুলো রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হবে। এটা কবে থেকে এফেক্টিভ হয়ে যাবে? দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 30 তারিখ থেকে এটা এফেক্টিভ হয়ে যাবে। তো কোন প্যারামিটারকে ভিত্তি করে এই বিএসসি এটা নিফটি ফিফটিতে ঢুকছে? দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, এটা দাঁড়িয়েছে 1,40,879 কোটি। যেখানে উইপ্রো ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এটা কত? এটা হচ্ছে 55,930 কোটি। তো এই প্যারামিটারটাকে ভিত্তি করে বিএসসি এই শেয়ারটা নিফটি ফিফটির অংশ হতে চলেছে। এই নিফটি ফিফটিতে এন্ট্রি নেওয়া মানে কি? তো এই নিফটি এর তো বিভিন্ন ইটিএফ থাকে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ফান্ড থাকে। তো কোন একটা শেয়ার এই নিফটি ফিফটিতে এন্ট্রি নিচ্ছে মানে কি? ধরুন আপনি নিফটি ফিফটিতে টাকা লাগালেন, তো তার কিছু পরিমাণ টাকা মানে এই বিএসসি এই শেয়ারটা যে পরিমাণে নিফটি ফিফটিতে কন্ট্রিবিউট করবে, তো সেই টাকাটাই বিএসসি তেও ঢুকবে। তো সেই কারণে কি হয়, যে শেয়ারগুলো এই নিফটিতে ঢোকে সেখানে কিছুটা পজিটিভ মোমেন্টাম দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আজকের দিনে কিছুটা ভালো পারফর্মই করেছে। এবং অন্যদিকে যে শেয়ারটা বেরিয়ে যাচ্ছে, তো তার মানে কি নিফটি ফিফটিতে সেই শেয়ারে তো কিছু মানুষের ইনভেস্টমেন্ট ছিল, তো সেটাও বেরিয়ে যায়। তো সেই কারণে সেই শেয়ারগুলোতে কিছুটা পতন দেখতে পাওয়া যায়। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো একবার দেখে নিই। প্রথমত আজকে যে শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে তার বেশিরভাগই কোয়ার্টার ওয়ান নাম্বারের কারণে করেছে। যেমন এই গ্ল্যান্ড ফার্মা দেখতে পাচ্ছেন 10% এর কাছাকাছি তেজি দেখিয়েছে। নাম্বার সলিড ছিল, সেলসে 20% জাম ছিল, এবিটাও 33% বেশি এবং এই নেট প্রফিট এটা 47% বাড়া ছিল। এই 215 কোটি থেকে নেট প্রফিট বেড়ে হয়েছিল 317 কোটি। তো এই ভালো নাম্বারে ভালো পারফর্ম করেছে। তারপরে স্যাফায়ার ফুডস এটাও দেখতে পাচ্ছেন 7% এর কাছাকাছি বাড়া। এইখানে কোম্পানির এই যে এবিটা এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 24% বেড়েছে, 24% বাড়া। এইখানেও নাম্বার ভালো। সেলসে 15% জাম, এবিটা দেখতে পাচ্ছেন 24% বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এর আগের কোয়ার্টারেই ধরুন বা এর আগের বছর সেম কোয়ার্টারেই ধরুন, দুটো জায়গাতেই কোম্পানি লসে ছিল। তো সেখান থেকে কোম্পানি 14 কোটি প্রফিট পোস্ট করেছে। তো এই নাম্বারটা বাজারে খুব পছন্দ হয়েছে। এছাড়াও এই চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েলের প্রাইসের মুভমেন্টের কারণে এখানে তেজি এসেছে, 14.35% বাড়া। এবং এই ধরনেরই আরো একটি কোম্পানি রয়েছে এমআরপিএল, তো এখানেও প্রায় 11% এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। আর একটি কোম্পানি ফিনোলেক্স কেবল দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল ট্রেড করছিল এবং তারপরে হঠাৎ একটা জাম্প
জাম্প এসেছে এবং এই জাম্পের পরে টোটাল আজকে প্রায় 15% কাছাকাছি বেড়েছে। আর এটা নাম্বারের কারণেই হয়েছে। নাম্বার কেমন? সেলসে 44% জাম্প 1396 কোটি থেকে বেড়ে 2013 কোটি, এবং নেট প্রফিটে 53% জাম্প 163 কোটি থেকে বেড়ে 249 কোটি হয়েছে। তো এই ভালো নাম্বারে ভালো পারফর্ম করেছে। তারই সঙ্গে সঙ্গে এই কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার এটা ভালো ছিল। এছাড়া এই অমরা রাজা এনার্জি মোবিলিটি 7.69% আপ। আর এরপরে পরের শেয়ারগুলোর মধ্যে টিভেনি টারবাইন এর নাম সামনে আসছে, 5.5% উপরে পড়েছে। তারপরে ক্যাস্ট্রল ইন্ডিয়া এটা 3.48% ডাউন। তারপরে কেইসি ইন্টারন্যাশনাল এটা 5% কাছাকাছি পড়েছে। বলরামপুর চিনি মিলস 4.62% ডাউন। তারপরে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এটা 4% কাছাকাছি পড়েছে। এসিই বা অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এটা 3.47% ডাউন হয়েছে। আর এই মার্কেটে প্রেসার তৈরি করার পেছনে এই যে ক্রুড অয়েল এরও একটা বড় ভূমিকা রয়েছে। তো আজকের দিনে সামান্য পড়লেও এখনো দেখতে পাচ্ছেন এই যে ব্রেন্টফুড, যেটা আমরা কিছুদিন আগে 70-এর কাছাকাছি দেখেছিলাম, সেটা এখন 87 রেঞ্জে চলে গেছে। তো এটা যতক্ষণ না আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, 80 নিচে আসছে, ততক্ষণ বাজারে বড় তেজি আসার সম্ভাবনা কম রয়েছে। আর এই স্টেট অফ হরমুজ এটা নিয়ে কি খবর রয়েছে? এই যে স্টেট অফ হরমুজ এটা তো পুরোপুরি বন্ধ রয়েছে। প্রথমত আমেরিকা দাবি করছে তারা এই স্টেট অফ হরমুজ এটা ফুল কন্ট্রোল নিয়ে নিয়েছে, এবং অন্যদিকে ইরান এই ব্যাপারটাকে রিজেক্ট করছে। ইরান কি বলতে চাইছে? তারা এই ওমান এদের সঙ্গে জয়েন্টে এই যে স্টেট অফ হরমুজ এটা কন্ট্রোল করতে চাইছে। মানে স্টেট অফ হরমুজ এখান দিয়ে কোনো জাহাজ যেতে গেলে বা আসতে গেলে এই ইরান এবং ওমান এদের থেকে পারমিশন লাগবে। তো দেখতে পাচ্ছেন কাতার তারাও এই যে ব্যাপারটা থেকে কনফার্ম করেছে, বলছে এই যে কথাবার্তা মানে ইরান এবং ওমানের এই স্টেট অফ হরমুজ কন্ট্রোলের ব্যাপারটা এটা এখন অ্যাডভান্স স্টেজে রয়েছে, কিছুদিনের মধ্যে ফাইনাল হয়ে যেতে পারে। এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন ট্রাম্প ক্লেম করছে, দাবি করছে যে স্টেট অফ হরমুজের উপর তাদের ফুল কন্ট্রোল রয়েছে। এই স্টেট অফ হরমুজ যেটা নিয়ে বড় প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। তো কিছুদিন আগে তো এরকম খবর সামনে আসছিল যে একটা ডিল হতে পারে, তো সেরকম বড় কোনো পজিটিভ খবর কিন্তু এই মুহূর্তে নেই। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে স্টেট অফ হরমুজ এই ব্যাপারে যে ডিল তার যে আশা সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। কিসের কারণে? কারণ এই যে সমুদ্র এই যে জাহাজ যাচ্ছে সেখানে বিভিন্ন অ্যাটাকের খবরও সামনে আসছে। এরপরে চলুন গ্লোবাল মার্কেট দেখে নিই। জার্মানির মার্কেট ড্যাক্স 0.5% কাছাকাছি বাড়া, ফুটসি 100 একদম ফ্ল্যাট ট্রেড করছে, ক্যাক 40 কিছুটা বাড়া, এবং ইউরো স্টক্স এখানেও 0.5% কাছাকাছি তেজি রয়েছে। আর এশিয়ান মার্কেট গুলো কেমন কি পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন। জাপানি মার্কেট আজকে ক্লোজ রয়েছে, এই 10 তারিখে লাস্ট ট্রেড করেছে, আজকের দিনে ট্রেডিং বন্ধ আছে। তারপরে সাংহাই এটা 0.82% পড়েছে। হ্যাংসেং এটা 1.10% ডাউন, এবং সাউথ কোরিয়ার মার্কেট কোস্পি এখানে 0.1% কাছাকাছি তেজি ছিল। আর আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো কেমন কি ট্রেড করছে? এই ডাউ জোন্সের যে ফিউচার্স এটা শুরুর দিকে লালেতে থাকলেও আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সবুজে চলে গেছে। এবং নাসডাকের যে ফিউচার্স এখানে কেমন কি মুভমেন্ট রয়েছে? তো এখানে ভলিটিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম দিকে নিউট্রাল ট্রেড করছিল, তারপরে তেজি এসেছিল, তারপরে হঠাৎ করে দেখতে পাচ্ছেন আবার পড়ে গিয়ে এই নিউট্রাল টাইপে ট্রেড করছে। আর এরপরে চলুন আরেকবার ভারতীয় মার্কেটে ফিরে যাওয়া যাক। এই নিফটি 50-র মধ্যে আজকে 13টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 37টা কোম্পানি লালে বন্ধ হয়েছে। নিফটিতে আজকে একটা প্রেসার ছিল, তো এখান থেকে বুঝতে পারছেন। আর নিফটি 50-র মধ্যে কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো। ভালো দিকে ডক্টর রেড্ডি রয়েছে 4%-এর কাছাকাছি বাড়া, ইটার্নাল 2.5% বেড়েছে, টিসিএস 0.82% আপ, টাইটান বেড়েছে 0.1%, ইনফোসিস 0.65% বাড়া। আর পড়েছে কোন শেয়ারগুলো? টাটা কনজিউমার 2.77% ডাউন, ম্যাক্সেল পড়েছে 2.71%, নেসলে ইন্ডিয়া 2.32% পড়েছে, আল্ট্রাটেক সিমেন্ট পড়েছে 2.14%, এবং অ্যাপেলো হসপিটাল 1.81% পড়া। এছাড়াও আজকে ইন্ডিয়ান মার্কেটে এই জুলাই মাসের মিউচুয়াল ফান্ডের যে ডেটা সেটা এই মাসের সামনে এসেছে। তো আগের মাসের যে ডেটাগুলো সেগুলো পরের মাসে আসে, কারণ একটা মাস কমপ্লিট হলে তারপরেই তো সেই মাসটার ডেটা আসতে পারে। তো কেমন এসেছে ডেটা চলুন দেখে নিই, একদম শর্টে দেখে নেবো। প্রথমত দেখতে পাচ্ছেন বাজারে এই যে ইনফ্লো এটা এসেছে, এর আগের মাসে আউটফ্লো ছিল 52,948 কোটির আউটফ্লো ছিল, তো সেখান থেকে 2,35,902 কোটির ইনফ্লো হয়েছে। এবং এই ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেট এখানে কেমন কি ইনফ্লো এসেছে? তো এটা কমে গেছে দেখতে পাচ্ছেন মান্থ অন মান্থ। এর আগের মাসে 28,961 কোটির ইনফ্লো ছিল, এখন ইনফ্লো হয়েছে 24,685 কোটি, মানে প্রায় 4,000 কোটি কমে গেছে ইনফ্লো। মার্কেটে এই যে ইনভেস্টমেন্টের পরিমাণ সেটা কমেছে। এবার স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ এগুলোতে কেমন কি ইনফ্লো আউটফ্লো হলো দেখতে পাচ্ছেন। স্মল ক্যাপ ফান্ডে এই ইনফ্লো বেড়েছে, আগে ছিল 5,602 কোটির ইনভেস্টমেন্ট, সেটা বেড়ে হয়েছে 7,767 কোটির ইনভেস্টমেন্ট, মানে এগুলো বাড়ছে। মিড ক্যাপ ফান্ডে ইনফ্লো বেড়েছে, এর আগের মাসে হয়েছিল 6,090 কোটি, এবারে হয়েছে 6,192 কোটি। এবং অন্যদিকে এই যে লার্জ ক্যাপ ফান্ড এখানে খারাপ পরিস্থিতি দেখতে পাওয়া গেছে, এইখানে তো টাকা ঢোকেনি, উল্টে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এর আগের মাসে 2,067 কোটি টাকা ইনভেস্ট হয়েছিল এই লার্জ ক্যাপ ফান্ডে, তো এবারেই লার্জ ক্যাপ ফান্ড থেকে
থেকে 1322 কোটি টাকা বেরিয়ে গেছে। এটা কিছুটা নেগেটিভ। এরপরে গোল্ড ইটিএফ, এখানে কেমন কি ইনফ্লো হয়েছে, গোল্ডে কিছুটা ইনফ্লো এসেছে, তবে পরিমাণ কমেছে। এর আগের মাসে 3443 কোটির ইনফ্লো ছিল, এবারে 1558 কোটি ইনফ্লো হয়েছে, প্রায় হাফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই ছিল মিউচুয়াল ফান্ডের ডেটা। আর এরপরে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট, অনেক কোম্পানি আজকের দিনে তাদের নাম্বার পেশ করে দিয়েছে, কিছু কোম্পানি পেশ করবেও। কিছু কিছু বড় নাম সামনে আসছে, যেমন সিমেন্স, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমআরএফ রয়েছে, জাইডাস লাইফ সায়েন্স রয়েছে, আরবিএনএল রয়েছে। তো এরকম 344-এরও বেশি কোম্পানির নাম সামনে আসছে। মনোপুরম ফাইন্যান্স রয়েছে, তারপরে আসিয়ানা হাউসিংস রয়েছে, অশোকা বিলকন রয়েছে, বাটা ইন্ডিয়া, বলরামপুর চিনি মিলস দেখতে পাচ্ছেন, ফিনোলেক্স কেবিল দেখতে পাচ্ছেন। তো কিছু কোম্পানির নাম্বার এসে গেছে, সেগুলো আলোচনা করবো। ভিডিওর প্রথম দিকে ফিনোলেক্স কেবিল এর তো নাম্বার আলোচনা করেও ছিলাম, এবং যেখানে 14% জাম্পও দেখতে পাওয়া গেছে প্রায়। কিছু কোম্পানির নাম্বার এবার চলুন দেখে নিই। প্রথমত ডিফিউশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, দেখতে পাচ্ছেন 5.55% পতন এসেছে। কেমন নাম্বার? নাম্বার কিন্তু আপাত দৃষ্টিতে যদি দেখেন ইয়ার অন ইয়ার ভালো, সেলসে 36% জাম্প, নেট প্রফিটেও 36% জাম্প। কিন্তু যদি সেলসে কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলি অনেক বড় পতন এসেছে। 142 কোটি সেলস পড়ে হয়েছে 110 কোটি। তো এটার একটা কারণ হতে পারে যার কারণে এই শেয়ারটা পড়েছে। তারপরে ইউনিকেম ল্যাবরেটরিজ লিমিটেড, নাম্বারের পরেই প্রায় 15% কাছাকাছি বেড়েছে। এইখানে যেমন নাম্বার, সেলসে 20% জাম্প, এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন লস থেকে প্রফিটে চলে এসেছে। 10 কোটির লস ছিল, সেখান থেকে 41 কোটির প্রফিট এসেছে, এবং কোয়ার্টারলি প্রফিট অনেকটা বেড়েছে। তারপরে স্কিপার লিমিটেড, এইখানে কেমন কি নাম্বার? এইখানে সেলস 4% বেশি, এবং নেট প্রফিট এটা 26% বেশি। তো এটা ইয়ার অন ইয়ার, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানিতে নাম্বার এটা খারাপ হয়ে গেছে। তারপরে রয়্যাল অর্কিড হোটেল লিমিটেড 3.65% পতন। নাম্বার কেমন? সেলস 36% বাড়লেও এই নেট প্রফিটে পতন দেখতে পাওয়া গেছে। সেলস তো ইয়ারলি বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন ডাউন, এবং নেট প্রফিট দুটো জায়গাতেই পড়েছে। এই ইয়ারলি যদি দেখেন, ইয়ারলিও পড়েছে, এবং কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলিও এই নেট প্রফিট পড়া, নাম্বার খারাপের দিকে। তারপরে জাইডাস লাইফ সায়েন্সেস লিমিটেড 6.57% আজকের দিনে টোটাল বেড়েছে। কেমন নাম্বার? এখানে সেলস 22% বেশি, এটা ইয়ারলি বললাম, এবং কোয়ার্টারলিও বাড়া। কিন্তু যদি নেট প্রফিট দেখেন, নেট প্রফিট এই ইয়ারলিও ডাউন হয়ে গেছে, এবং কোয়ার্টারলিও ডাউন হয়ে গেছে, দুটো জায়গাতেই নেট প্রফিট পড়েছে। তারপরে এলয়েড এন্টারপ্রাইজেস লিমিটেড 2.5% আজকে টোটাল পড়েছে। এইখানে কেমন নাম্বার? সেলসে 70% বৃদ্ধি, কোয়ার্টারলি কিন্তু সেলস করা। আবার এই নেট প্রফিট এটাই ইয়ারলি অনেকটা ডাউন হয়েছে, কিন্তু কোয়ার্টারলি আপ। একটা মিক্স নাম্বার বলবো এই কোম্পানিটা। তারপরে এই হিন্দুস্তান রেক্টিফায়ার্স লিমিটেড বা হিরেক লিমিটেড, এটা আজকে 5.5% পড়েছে। কেমন নাম্বার? এখানে সেলস 20% বেশি, দেখতে পাচ্ছেন এই ইয়ারলি বাড়া, কিন্তু এখানে কোয়ার্টারলি পতন। এবং নেট প্রফিট এটা এই ইয়ারলি অনেকটা পড়ে গেছে, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন, এর আগের কোয়ার্টারে লসে ছিল, সেখান থেকে প্রফিটেবল হয়েছে। তো এটাও মিক্স নাম্বার একদম। তারপরে বড় কোম্পানির মধ্যে এমআরএফ এর নাম সামনে আসছে, টোটাল আজকে 2% পড়ে বন্ধ হয়েছে। কেমন নাম্বার এলো? এইখানে কোম্পানি যে বিক্রি, এটা তো বেড়েছে, 10% বেড়েছে, দেখতে পাচ্ছেন এই ইয়ারলি বাড়া, এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি কিছুটা বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তবে যদি নেট প্রফিট দেখেন, ইয়ারলিতে 1% পড়েইছে, 502 কোটি থেকে পড়ে 495 কোটি হয়েছে, তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি অনেকটা ডাউন, নাম্বার খারাপের দিকেই। এরপরে কেপি এনার্জি লিমিটেড, এটা 6.5% ডাউন হয়েছে। এখানে কেমন কি নাম্বার? এখানে সেলস 137% বাড়া, কিন্তু কোয়ার্টারলি আবার ডাউন দেখতে পাচ্ছেন। আর এই নেট প্রফিট এটাই ইয়ারলি একদম সামান্য বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি আবার অনেকটা পড়ে গেছে। আর শেষ কোম্পানি হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড, এখানে নাম্বারের পরে পতন এসেছে, দেখতে পাচ্ছেন 4.5%-এর উপরে পড়েছে। এখানে কেমন কি নাম্বার? সেলস 15% বেশি, 603 কোটি থেকে বেড়ে 694 কোটি, কোয়ার্টারলি ডাউন। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 111 কোটি থেকে এই নেট প্রফিট পড়ে হয়েছে 94 কোটি, এবং কোয়ার্টারলি কোম্পানিতে নাম্বার এটা খুবই খারাপ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।